চমকপ্রদ একটি ঘটনার কথা উল্লেখ করেই আজকের এপিসোড শুরু করা যাক। তামিলনাড়ুর সালেম জেলার এক গণ্ডগ্রামের দুই হতদরিদ্র কৃষক হঠাৎ ইডির নোটিশ পেয়ে স্তম্ভিত হয়ে যান। কানাইয়ান আর কৃষ্ণার নামের দুই ভাইয়ের বয়স 72 আর 66। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে মানি লন্ডারিং অ্যাক্টে। দুই ভাইয়ের উপার্জনের রাস্তা হচ্ছে সরকারি সূত্রে পাওয়া 1000 টাকার পেনশন। বয়সের কারণে তারা আর চাষবাসও করতে পারেন না। পরে ওই দুজন হতদরিদ্র কৃষকের আইনজীবী পার্বতী জানিয়েছিলেন, এলাকার একটি জমি নিয়ে স্থানীয় বিজেপি নেতা গুণাশেখরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ওই দুই কৃষকের, যার জেরে গ্রামের বৃদ্ধ কৃষকও চলে এসেছিলেন ইডির তদন্তের আওতায়। মানে বিজেপির সঙ্গে পাঙ্গা নিলেই ডাক পড়ছে ইডির। অবশেষে আদালতের ধাতানি খেয়ে চলতি বছরের জানুয়ারিতে ওই মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইডি। কিন্তু ঘটনাটি উল্লেখ করলাম সাম্প্রতিক ইডির গ্রেপ্তারের প্রসঙ্গে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি, কিন্তু তা নিয়ে গদি মিডিয়াতে যে কুনাট্য রচনা করা হলো তা দেশে নজিরবিহীন। কি সেই নজিরবিহীন কাণ্ড, আর কিভাবে চলছে ইডির কার্যকলাপ? যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের কতজনের দোষ শেষ পর্যন্ত প্রমাণ করতে পারছেন ইডির তদন্তকারীরা, তা জানতে দেখুন পুরো ভিডিও। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। হেমন্ত সোরেনের গ্রেপ্তারির কথা বলতে গিয়ে মাত্রা ছাড়া কুকথা বলতে হচ্ছে গদি মিডিয়া। কিরকম তার একটা উদাহরণ হচ্ছে গদি মিডিয়ার এক কুখ্যাত অ্যাঙ্কার। হেমন্তের কথা বলতে গিয়ে তিনি গোটা আদিবাসী সমাজকেই অপমান করেও বিন্দুমাত্র লজ্জা পেলেন না। ভুলে গেলেন আমাদের দেশের সম্মানীয় রাষ্ট্রপতিও একজন আদিবাসী। কি বলছেন তিনি, শুনুন এই ভিডিওটিতে। चलते हैं चित्रा के पास। चित्रा, अब आप हमें बताइए कि हेमंत सोरेन बाहर आए या नहीं आए, और अब आज की रात उनकी कहां बीतेगी। उन्हें तो बहुत शानदार लाइफस्टाइल की आदत है, वो प्राइवेट प्लेन्स में चलते हैं, बड़ी बड़ी गाड़ियों में चलते हैं। आज उनके लिए एक तरीके से वैसा ही होगा जैसे वो 20, 30, 40 साल पहले वापस अपने किसी आदिवासी के तौर पर किसी जंगल में चले जाएं। आज की रात काफी मुश्किल होने वाली है। এই মন্তব্যের পরে ঝড় বয়ে গিয়েছে দেশের শিক্ষিত সমাজে। আদিবাসীদের একাংশ তার বিরুদ্ধে মামলা দায়ের করার কথা ঘোষণা করেছেন। খোদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও এর তীব্র প্রতিবাদ করেছেন। কিন্তু শুধু এই একজনই নয়, হেমন্ত সোরেনের গ্রেপ্তারের আগে গোটা গদি মিডিয়াতেই রটিয়ে দেওয়া হয়েছিল নানা রকম অপপ্রচার। হেমন্তকে নাকি গ্রেপ্তারের আগে গোপনে দিল্লিতে দেখা গিয়েছিল। তার দিল্লির বাড়িতে তল্লাশি চালিয়ে BMW গাড়ি আর বিপুল টাকা পাওয়া গিয়েছে। অথচ ইডির বিরুদ্ধে তফসিলি জাতি জনজাতি অত্যাচার প্রতিরোধ আইনে যে মামলা দায়ের করেছেন হেমন্ত, তাতে তার অভিযোগ ইডি দিল্লির ফাঁকা বাড়ি থেকে যে BMW গাড়ি এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে তার মালিক তিনি নন। ইডি যা দাবি করেছে তা আদতে ভুল তথ্য। দেশের 21 আইনে জেলের গারদের ঠিকানা খুঁজে পাচ্ছেন শুধু বিরোধী শিবিরের নেতারাই। জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে হেমন্তের। এ নিয়ে তদন্তের জন্য নাকি তাকে খুঁজছিল ইডি। আর কি আশ্চর্য দেখুন, তারই নেমসেক অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠা সত্ত্বেও এ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। আর সে অভিযোগ কে তুলেছিলেন? বছর আষ্টেক আগে তৎকালীন বিজেপি সভাপতি, অধুনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস সরকারের মন্ত্রী হিসেবে যার বিরুদ্ধে ঘুষ মামলার অভিযোগের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল বিজেপির নির্বাচনী ইস্তেহারেই। 2016 সালের এপ্রিলে গুয়াহাটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোদ অমিত শাহ বলেছিলেন, হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই তার তদন্ত হবে। কিন্তু কোথায় তদন্ত? এই হেমন্তকেই তো এখন মুখ্যমন্ত্রী করেছেন অমিত শাহেরা। সুকুমার রায়ের ভাষায় বলতে হয়, কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে। আসামের মুখ্যমন্ত্রী এখন দিল্লির বিজেপি নেতাদের বেজায় ঘনিষ্ঠ। এরকম উদাহরণ আরো আছে। যে ঝাড়খণ্ড রাজ্যের বিরোধী জোটের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো, সেখানেই তার পূর্বসূরি বিজেপির রঘুবর দাস বা বাবুলাল মারান্ডির বিরুদ্ধেও
নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধেও আছে জমি কেলেঙ্কারির অভিযোগ। কিন্তু এরা সবাই বিজেপির নেতা, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদের বাড়ি চিনতে পারেন না। উদাহরণ হিসেবে মহারাষ্ট্র পর্বের প্রসঙ্গও টানা যেতে পারে। সে রাজ্যের ভোট প্রচারে বেরিয়ে বিজেপির নেতা দেবেন্দ্রবাবু তখনকার এনসিপি নেতা অজিত পাওয়ারের বিরুদ্ধে শোলের সংলাপ শুনিয়ে বলেছিলেন, চাক্কি পিসিং পিসিং পিসিং। কিন্তু 2019 সালের মধ্যরাতে মহারাষ্ট্র নাটকের পর সেই অজিত পাওয়ারই দেবেন্দ্রের ডেপুটি হয়ে গিয়েছিলেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 48 ঘন্টার মধ্যেই 27,000 কোটি টাকার শেষ দুর্নীতির মামলায় ক্লিন চিট পেয়ে গিয়েছিলেন শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। অর্থাৎ এহেন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত এবং পাল্টিবাজ রাজনীতিকদের সঙ্গে পেলে চলবে, কিন্তু যে কোনো পথে ক্ষমতা দখল করতেই হবে। মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে ফেলতে কি করা হয়েছিল তা সকলেই জানেন। তাই চর্বিত চর্বণে না গিয়ে ফিরে আসি ইডি সিবিআইয়ের বেলাগাম অপব্যবহারের প্রসঙ্গে। গ্রেপ্তার হওয়ার আগে বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ কপিল সিব্বলকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন হেমন্ত সোরেন। তিনি বলেছিলেন তাকে নানা দফায় ইডির জেরার প্রসঙ্গ। সেই জেরার মধ্যে ইডি আধিকারিকরা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকার লেনদেন হলো কি করে? পাল্টা প্রশ্ন করে হেমন্ত জানতে চান কত টাকার লেনদেন। হেমন্তের কথায়, ভাবছিলাম আমার অ্যাকাউন্টে 100-200 কোটি টাকার লেনদেন হয়েছে, আর তেমন কোনো তথ্য বোধহয় আমি জানি না। তখন ইডির অফিসাররা বলেন, এই তো আপনার অ্যাকাউন্টে একবার 71 লক্ষ টাকা আর একবার 30 লাখ টাকা ঢুকেছিল। এরপর সেই সাক্ষাৎকারে হেমন্ত সোরেন জানিয়েছিলেন, আমি নিজে সাংসদ ছিলাম, মুখ্যমন্ত্রী হয়েছি, আমার বাবা দীর্ঘদিন মুখ্যমন্ত্রী সাংসদ ছিলেন, দাদা বিধায়ক ছিলেন। আমাদের যা বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা ছিল তাতে এই টাকা অ্যাকাউন্টে থাকা তো অস্বাভাবিক নয়, আর এই টাকার হিসেবও তো আয়কর দপ্তরের কাছে আছে। এই হচ্ছে ইডির তদন্তের ধরন। পরিসংখ্যান জানাচ্ছে, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গত 10 বছরে রাজনীতিকদের বিরুদ্ধে ইডির মামলার সংখ্যা 4 গুণেরও বেশি বেড়েছে। সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার আবেদনে পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছিল, ইউপিএ জমানায় 2004 থেকে 2014 সালের মধ্যে 72 জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত করেছে সিবিআই, যার মধ্যে 43 জন বিরোধী দল। কিন্তু 2014 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত মোট 118 জন রাজনৈতিক নেতা কেন্দ্রীয় সংস্থার তদন্তের আওতায় রয়েছে, যার মধ্যে 95% বিরোধী দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তদন্তকারী সংস্থা হিসেবে ইডির কার্যকারিতা কতটা? 2022 সালের জুলাই মাসে সংসদে পেশ করা তথ্যে কেন্দ্রের তরফে জানানো হয়, গত 17 বছরে মোট 5422টি মামলায় তদন্ত চালিয়েছে ইডি, আর তাতে অভিযোগ প্রমাণিত হয়েছে সাকুল্যে 23 জনের বিরুদ্ধে। অর্থাৎ তদন্তে সাফল্যের হার মাত্র 0.5%। এভাবেই দেশ কাটিয়ে দিচ্ছে তার অমৃতকালের পর্ব, যা দেখে অশনি সংকেত দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের বক্তব্য, দুর্নীতির অভিযোগ হয়তো আছে, কিন্তু এভাবে শুধু বিরোধীদের বিরুদ্ধে বেছে বেছে ইডি সিবিআইকে ব্যবহার করা যেন এক অলিখিত জরুরি অবস্থা তৈরির চেষ্টা। দেশে কি সত্যি এরকম অবস্থা তৈরির চেষ্টা হচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করে এটিকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।